আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম ক্লাসের পর অষ্টম ক্লাস নিয়ে হাজির। আলোচনার বিষয় হচ্ছে হোম থেকে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব খুব সহজে এবং খুব শর্টকাটে। একটু ভালো করে খেয়াল করবো। ওকে, আমি ওয়ার্ড ওপেন করলাম, কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারাগ্রাফ। হোম থেকে আমরা ক্লিপ কোড আলোচনা করছি, ফন্ট নিয়ে আলোচনা করছি, এবার প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে উপর থেকে আসবো। আচ্ছা, এই জিনিসগুলো দেখি। প্রথমে এগুলোকে বলা হয় অ্যালাইন টেক্সট। প্রথমটা হচ্ছে লেফট, ঠিক আছে। আচ্ছা, আমি আরো টেক্সট কমাই ফেলি। ওকে, আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে। ওকে, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এটার জন্য আমার যেগুলো দরকার শুধু ওই জিনিসগুলো রাখবো। আমি একটা লাইন রাখবো, শুধু এখান থেকে আমরা একটা লাইন রাখবো। লাইনটা বোঝার জন্য প্রয়োজন আমরা আবার নিয়ে আসবো সব। দেখুন, আমি কার্সরটা এখানে রাখলাম, এটা হচ্ছে লেফট। আচ্ছা, এখন লেফটে, এটা মিডল। যখন দিলাম মাঝখানে চলে গেল। এটা আরো বোঝার সুবিধার্থে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, ছোট্ট একটা লেখা নিতে পারি। দেখলাম ছোট্ট একটা লেখা নিলাম। তো এটাকে যখন আমরা মিডল অ্যালাইন দিব, এটাকে বলা হয় মিডল সেন্টার। ওকে, আর এটাকে বলা হয় রাইট। রাইটে চলে গেল। আর এটা হচ্ছে একদম লেফট। এটা হচ্ছে লেখাগুলোকে আমরা কি করা, যে পাশ থেকে শুরু করতে হয় আর কি, ওই পাশ থেকে শুরু করবো, সাধারণত লেফটে থাকে। এই জিনিসটা কি জাস্টিফাই কয়েক রকম আছে। জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই। ওকে, আমরা এগুলো দিয়ে দেখতে পারি কোনটাতে কি হচ্ছে। এগুলো বোঝার জন্য আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে পাঁচটা প্যারাগ্রাফ নিলাম। দেখুন, পাঁচটা প্যারাগ্রাফের আমি যদি এখানে দিই, প্রথমে যদি আমি জাস্টিফাই দিই তাহলে একটু চেঞ্জ হচ্ছে, রাইট? আচ্ছা, তারপরে যখন দিচ্ছি জাস্টিফাই হাই, দেখুন একটু সেপারেট হয়ে যাচ্ছে। তারপরে যদি জাস্টিফাই লো দিই তাহলে আবার আগের মতো হয়ে গেল। শুধু জাস্টিফাই দিই, আগের মতো হয়ে গেল। একটু মিডিয়াম জাস্টিফাই, ফাঁক ফাঁক করে দেওয়া, এটা হচ্ছে এটার কাজ। আমরা জাস্টিফাই করে রাখলাম। তারপরে একটা ডিস্ট্রিবিউটেড অ্যালাইন প্যারাগ্রাফ টু both the left right margins by adding extra space between character as necessary. ওকে, আমি এটা রেখে যখন এটা ক্লিক করলাম, দেখুন আসলে এই জিনিসটার কাজ কি একটু বুঝতে হবে। এই যে একটা লাইন, এই লাইনটা পুরোপুরি না, অর্থাৎ এই লাইনটা যদি এই পর্যন্ত আসে ওই লাইনগুলোর সাথে ম্যাচ হবে। তা আমি এই প্যারাগ্রাফের মধ্যে এগুলো প্রত্যেকটা একটা প্যারাগ্রাফ, এই পুরোটা একটা প্যারাগ্রাফ, এই পুরোটা একটা প্যারাগ্রাফ, এই পুরোটা একটা প্যারাগ্রাফ। এটা বুঝবো কিভাবে? দেখুন, প্যারাগ্রাফ বোঝার জন্য এখান থেকে একটা শো হাইড, এটা হচ্ছে শো অথবা হাইডিং মাস্ক। এটা যদি আমি ক্লিক করি, দেখুন এখানে একটা স্যাম্পল এসেছে। এই যে একটা স্যাম্পল, কোনটা প্যারাগ্রাফ কোনটা প্যারাগ্রাফ না, এটা বোঝার জন্য এই স্যাম্পলটা দরকার। ধরুন আমি এখান থেকে এই জিনিসটাকে কাট করে উপর তুলে দিলাম, তাহলে চিহ্নটা চলে গেল, ঠিক আছে। আমি যদি এন্টার প্রেস করি তাহলে নতুন একটা প্যারাগ্রাফ হলো, ঠিক আছে। আসলে অনেক ক্ষেত্রে ভুল হয় কি, আমরা এন্টার দিয়ে আরেকটা প্যারাগ্রাফ শুরু করি। অনেক ক্ষেত্রে একই প্যারাগ্রাফের আরেকটা লাইন আমরা নিচে নামানোর জন্য এন্টার দিয়ে দিই। এটা একটা ভুল পদ্ধতি। যদি আমরা একই প্যারাগ্রাফের নিচের লাইন দেখতে চাই তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে শিফট ধরে এন্টার দিব। দেখুন, শিফট ধরে এন্টার দেওয়ার কারণে এখানে আর প্যারাগ্রাফের এই যে মার্কসটা দেখায়, এখানে যে মার্কসটা দেখাচ্ছে একই মার্কস এখানে দেখায়নি, এখানে তীরের মতো করে দেখাচ্ছে। তার মানে পুরোটা আমি যে একটা প্যারাগ্রাফ হলো। আর যদি আমরা এটা কেটে দিয়ে শুধু এন্টার দিই তাহলে ওই মার্কসটা দেখাচ্ছে। এই মার্কসটা দূর করার নিয়ে কোনো টেনশন করতে হবে না, এটা অটো চলে যাবে। দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা একটা ফোঁটা আছে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি যদি এখান থেকে এই আবার ক্লিক করে দিই তাহলে চলে যাবে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখান থেকে, যে আমরা যদি একই প্যারাগ্রাফের
কোনো কিছু লিখতে নিচে নামাইতে যাই তাহলে শিফট ধরে এন্টার দিব, আর যদি একই প্যারাগ্রাফ না আরেকটা প্যারাগ্রাফ শুরু করব তাহলে শুধু এন্টার দিব। স্পেসিংটা আমাদেরকে বলে দিবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি, রাইট? ওকে, তো এটা মার্কস দিয়ে বুঝালাম, তাহলে এটার কাজও শেষ হলো আমাদের। এবার আসি এখানে, এটা হচ্ছে স্পেসিং, ঠিক আছে? ধরুন আমি এখানে কার্সরটা রাখলাম, কার্সরটা রেখে দিই, এটা দিই, তাহলে ফাঁক হচ্ছে। আমি চাচ্ছি আর একটু বেশি, তাহলে আর ফাঁক হচ্ছে, আমি 1 মিনিটে রেখে দিলাম। আমি চাচ্ছি অ্যাড বিফোর প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফের আগে কিছু কি হচ্ছে, জায়গা খালি হচ্ছে। আমি চাচ্ছি না, এটা না দিয়ে রিমুভ করে দিচ্ছি। আমি চাচ্ছি প্যারাগ্রাফের নিচে কিছু জায়গা খালি হোক, তাহলে অ্যাড স্পেস বিফোর, আচ্ছা রিমুভ, এটা রিমুভ করে দিই। এখন আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের নিচে কিছু জায়গা কি হোক, খালি হোক। দেখুন দিলাম, তাহলে খালি হয়ে গেল। এটা আবার কাস্টমাইজ করা যায়, লাইন স্পেসিং অপশন থেকে কাস্টমাইজ করা যায়। আমি যদি আরো বাড়াতে চাই বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো, ঠিক আছে? আমি চাইলে এখান থেকে লাইন স্পেসিং সিঙ্গেল ডাবল এটা দিতে পারি, তাহলে ওকে দিলাম, দেখুন বেড়ে গেল। এটা আমরা কাস্টমাইজ ব্যবহার করতে পারি লাইন স্পেসিং। আমি আবার কি দিলাম, সিঙ্গেল দিই, ওকে, আগের মতো হয়ে গেল। একটু কাটাকাটি করলে বোঝা যাবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, এটা হচ্ছে যে বাকেট, শেডিং বাকেট, অর্থাৎ বালতি। এটা আমরা শেডিং করার জন্য কালার দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলেকশন টেক্সট অফ প্যারাগ্রাফ। আমি ধরুন এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম মানে আমার কার্সরটা এই প্যারাগ্রাফের মধ্যে আছে। তাহলে আমি যদি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিই, তাহলে এটা একটা প্যারাগ্রাফকে কি করবে, পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে এটা কি হয়ে যাবে, কালারিং করে ফেলবে, শেডিংটা করে ফেলবে। তা আমি যদি এখানে কার্সরটা রাখি, পুরা এটাকে কালারিং করে ফেলবে, ঠিক আছে? এটা দ্বারাও বোঝা যায় এটা যে একটা প্যারাগ্রাফ, রাইট? ধরুন আমি এখান থেকে কার্সরটা নিয়ে একই করে দিলাম, দেখুন একই প্যারাগ্রাফ, কারণে একই কালারটা হয়ে গেল, ঠিক আছে? আমি এখান থেকে নাম করে দিই নো কালার, ওকে। যদি আমরা এখান থেকে আবার কি করি, আবার শুধু শিফট এন্টার দিই, তাহলে দেখুন কার্সরটা এখানে রাখলাম, এখান থেকে যদি কালার করি, একই প্যারাগ্রাফ হওয়ার কারণে এটাকে কি করে নিল, কালার করে নিল, ওকে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিই। আমি এবার শুধু এন্টার দিচ্ছি, দেখুন এখানে কার্সর রাখলাম, কালার করলাম, শুধু এটা হলো। এটার দ্বারাও বোঝা যায় কোনটা প্যারাগ্রাফ আর কোনটা প্যারাগ্রাফ না, ওকে। যদি আপনি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারার কিছু নেই অবশ্যই, এখানে এটা একদম ইজি। আচ্ছা, তারপরে এই জিনিসটা দেখুন, এই জিনিসটা হচ্ছে বর্ডার করা। আমি চাচ্ছি যে বটমে কি হোক, বর্ডার হোক, একটা প্যারাগ্রাফের নিচেই কি হচ্ছে, বর্ডার হচ্ছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমি যেখানে কার্সরটা রাখলাম ঠিক ওই প্যারাগ্রাফের উপরেই কাজ করবে। আমি চাচ্ছি না টপে হোক, তাহলে টপে হলো। আমি চাচ্ছি লেফটে হোক, তাহলে লেফটে হলো। আমি চাচ্ছি রাইটে হোক, তাহলে রাইটে হলো, ঠিক আছে? তাহলে আমি একটা বর্ডার দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে না, এইভাবে না হয়ে আমি আপাতত কি দিলাম, নো বর্ডার, কোনো বর্ডার হবে না। কার্সরটা রাখলাম, চারোটা একসাথে দিতে চাই, তাহলে কি দিব, অল বর্ডারস, তাহলে সবগুলো বর্ডার হয়ে গেল। আমি আবার দিচ্ছি নো বর্ডার। তো এইভাবে আমরা চেক করে দেখব। ইনসাইড বর্ডার জন্য আমরা সাধারণত কি করব, একটা ঘর করতে হবে। ইনসাইড বর্ডার দেওয়ার জন্য হরিজন্টাল হইতে পারে, ভার্টিক্যাল হইতে পারে, একটু ঘাটাঘাটি করলে বোঝা যাবে, ঠিক আছে? বর্ডার এন্ড শেডিং এখান থেকে আমরা দিতে পারি, পেজ বর্ডার এন্ড শেডিং, এটা দিলাম, তাহলে একটা বর্ডার হয়ে গেল। এভাবে আমরা কাস্টমও দিতে পারি, বর্ডার এন্ড শেডিং কাস্টম করে দিতে নাম দিয়ে দিলাম, ওকে, আর হলো না। আচ্ছা, এইবার আমরা এই মার্কসটা তো দেখালাম, এটা শর্ট দেখানোর জন্য অন্তত কিছু জিনিস নিতে হবে, হ্যাঁ? অ্যালফাবেট দ্য সিলেকশন টেক্সট অর শর্ট নিউমেরাল ডাটা, ওকে। আমি ধরুন দেখি হয় কিনা। দেখুন আমি এখানে কিছু ট্যাক্স নিয়ে এসেছি। আমি যখন ট্যাক্সগুলো নিয়ে আসলাম, এখানে লিখলাম, দেখুন EGFHDCBA, ঠিক আছে? আমি চাচ্ছি যে এগুলো শর্টিং করব, তা আমি সবগুলোকে এখানে যা লিখলাম শুধু এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে সবগুলো কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন আমি এটা দিয়ে দিলাম অ্যাসেন্ডিং মানে হচ্ছে
সিরিয়ালি, অর্থাৎ এখানে তো এর পরে বি হবে, বির পরে সি হবে, সির পরে ডি হবে। তা আমি যদি এই অ্যাসেন্ডিং দিয়ে কি করি, ওকে দিই, তাহলে কি হয়ে গেল, এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে এফ, ডির পরে ই, ইর পরে এফ। আর আমি যদি চাচ্ছি না উল্টা করে সাজাবো, তাহলে আমি আবার এখানে দিব, ডেসেন্ডিং দিয়ে দিব। ওকে, তাহলে দেখুন উল্টাভাবে হয়ে গেল। এটা হচ্ছে শর্টের কাজ, ঠিক আছে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা আবার কিছু র্যান্ডম টেক্সট নিচ্ছি, ধরুন আমি 2টা র্যান্ডম টেক্সট নিলাম। ওকে, তাহলে এবার আমরা দেখবো এই জিনিসটা কি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন এশিয়ান লেআউট, কাস্টমাইজ দ্য লেআউট অফ এশিয়ান মিক্সড ট্যাগ, ঠিক আছে। আমি যদি এইখান থেকে কি করি, কিছু ক্যারেক্টার পাচ্ছি, আমি চাচ্ছি যে ক্যারেক্টার স্কেলিং, তাহলে 150 দিয়ে দিলাম। যার কারণে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যখন আমি এটা ট্যাপ করলাম, হরিজন্টাল দিলাম। There are too many characters in the selection, বেশি ক্যারেক্টার হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি সিলেক্ট করলাম হরিজন্টাল, ঠিক আছে। ওকে, তাহলে হরিজন্টাল হয়ে গেল। আমরা মাঝে মাঝে এরকম দরকার হয়, ঠিক আছে, আমরা একটা একটা সিলেক্ট করে এরকম করতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি না যে হরিজন্টাল ইন ভার্টিক্যাল হবে। ওকে, তাহলে রিমুভ করে দিলাম, আগের মতো হয়ে গেল। আবারও একটা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কম্বো ক্যারেক্টার দিতে পারি, কম্বো ক্যারেক্টার সাইজটা একটু বাড়াই দিতে পারি 20। দেখুন এটা উপর উঠে গেল, এক সিস্টেম আর কি, ফরম্যাট ফিট টেক্সট, ঠিক আছে। ওকে, তাহলে ওই জিনিসগুলোর সাথে ফিট হয়ে গেল আর কি। এগুলো 18 সাইজের, এগুলো 18 সাইজের ফিট হয়ে গেল। এরকম করে আমরা দেখতে পারি, হ্যাঁ, স্কেলিংটা একটু কমাই দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা দেখতে পারি কোনটা কি কাজ। আচ্ছা, দেখুন এখানে একটা জিনিস আছে, এটাকে বলা হয় অ্যালাইন। অ্যালাইনটার কাজ কি? অ্যালাইনটার কাজটা হচ্ছে আমি আবার আন্ডু করে দিই কন্ট্রোল জেড দিয়ে। ওকে, এটার কাজ কি দেখুন, এটার কাজ আমি যখন কাজটা এখানে রাখলাম, এখানে দিলাম, তাহলে শেষ লাইনটা এইটার সাথে কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। আমি আবার এটা যদি দিই, তাহলে শেষ লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইনের কাজ। আমি ফন্টগুলোকে যদি একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পারবো। ধরুন আমার এই লাইনটা ম্যাচ হলো না, তাহলে আমি এখানে কাজটা রেখে এটা দিলাম, তাহলে এই লাইনটা গ্যাপ হলো, এই লাইনটা ঠিক হয়ে গেল। আমি কার্সরটা এখানে রেখে এই লাইনটা দিলাম, তাহলে এই বরাবর সমান হলো, এই বরাবর কি হলো না, সমান হলো না। আচ্ছা, এটাকে বলা হয় এই ধরনের ইনডেন্ট, ঠিক আছে, ইনক্রিজ ইনডেন্ট, আবার ডিক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট বোঝার জন্য আমরা আরো অল্প কি নিব, টেক্সট নিব, তাহলে বোঝার সহজ হবে। ধরুন আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম, আরো ছোট করে নিলাম, ধরুন এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, আমরা এখন এই জিনিসটা দেখব। দেখুন দিচ্ছি, চলে যাচ্ছে, আরো দিচ্ছি, আরো চলে যাচ্ছে, আরো দিচ্ছি, আরো যাচ্ছে, আরো দিচ্ছি, এভাবে দিচ্ছি, যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনডেন্ট করে যাওয়া, যেটা ট্যাবের মতো করে কাজ করে। আবার এদিকে দিচ্ছি, চলে আসতেছে, এটা হচ্ছে ইনডেন্টের কাজ। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, এবার কিছু নাম্বারিং এর কাজ দেখাবো আমরা। আমরা চাইলে যদি এই সিলেকশন আগে কি দিতে চাই, এই বুলেটস গুলো দিতে চাই, তাহলে এটা দিয়ে দিব, অথবা এটা দিয়ে দিতে পারি, অথবা এটা দিতে পারি, যেটা আমার মন চাই, ঠিক আছে। চেঞ্জার লিস্ট আমরা চাইলে এটা দিতে পারি, এভাবে দিতে পারি। এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে, যে কোনো একটা মোস্ট ইউজ, আর ইউজ করতে না চাইলে নাম দিয়ে দিব, চলে যাবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে নাম্বারিং। আমি যদি এই লাইনটা ইউজ করতে চাই, তাহলে 1 2 দিলাম। এরপরে কি হবে, আমি যদি এন্টার দিয়ে দিই, তাহলে দ্বিতীয়টা আসবে, আমি কিছু লিখলাম, এরপর এন্টার দিই, কিছু লিখলাম, এরপর এন্টার দিই, কিছু লিখলাম। এখন আমি চাচ্ছি এরপর লাইনে আর কি হবে না, 5 হবে না, আমি আবার নতুন করে শুরু করব, ঠিক আছে। তাহলে আমি ডাবল এন্টার দিই। যদি ডাবল এন্টার দিই, তাহলে আর নতুন করে আসছে না। তা আমি আবার নিব, ধরুন আমি চাচ্ছি যে এখান থেকে আবার কি হোক, হ্যাঁ, এই লাইনটা শুরু হোক। তো আমি এখান থেকে আবার নিচ্ছি, আমি চাচ্ছি যে এখান থেকে শুরু হবে ঠিক, বাট কি এখান থেকে কন্টিনিউয়াস নাম্বারিং নয়, রিস্টার্ট এট 1 থেকে শুরু হবে আবার। তাহলে আমি এখান থেকে দিয়ে দিব,
ঠিক আছে, আবার আমাদের শুরু হবে। আমি যদি না চাই তাহলে ডাবল এন্টার দিব, ডাবল দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, আমরা আবার যদি চাই আবার একটা নিয়ে নিব। 3 থেকে হবে না, দেখুন ওখানে 2 বিদে এখানে 3 আসছে। তো আমরা এটি সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দিব রিস্টার্ট 1, 1 থেকে শুরু হবে। ঠিক আছে, এটা একটু বোঝার বিষয়। আমরা যদি দিতে না চাই এন্টার, আমি চাচ্ছি যে এরপর আর কি হবে না, এন্টার হবে না, এখানে আবার দিলাম 3 হবে না 1 হবে, তাহলে আমি এখান থেকে আবার রিস্টার্ট করে দিব, রিস্টার্ট এট 1। ঠিক আছে, আমি চাচ্ছি না এখানে 2 এর পরে 1 হবে না, কন্টিনিউ হবে। তো কন্টিনিউ হতে হলে আমাকে আবার ধরুন আমি আবার এখান থেকে আরেকটা নিলাম, যে এই এখন 3 তো আছে। হ্যাঁ, আমি যদি চাই কন্টিনিউ করতে তাহলে কন্টিনিউ করতে পারবো, এখানে কন্টিনিউ নাম্বারিং। ঠিক আছে, রিস্টার্ট এট 1, কন্টিনিউ নাম্বারিং দুইটা আছে, তাহলে আমার যেটা ইচ্ছা আমি ওটা দিব। আচ্ছা, তাহলে আমরা যদি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে পারবো। আমি যদি চাই যে না আমি এটা ইউজ করবো না, এটা ইউজ করবো, তাও পারি। ঠিক আছে, দ্বিতীয় লাইনে দ্বিতীয়টা আসবে। ঠিক আছে, আমি যদি আবার দিচ্ছি, ধরুন আমি এটা ইউজ করতে যাচ্ছি, তাহলে আমি কিছু লিখলাম, আবার কিছু লিখলাম, আবার কিছু লিখলাম। ঠিক আছে, এখন আমি যতবার এন্টার দিচ্ছি ততবার হচ্ছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার এটা দরকার নেই আর, তাহলে আমি এন্টার দিব ডাবল এন্টার দিয়ে দিলে আর আসবে না। এই জিনিসটা একটু বুঝতে হবে। এরপরে যেটা আছে এটা তো সবাই বুঝছেন না আশা করি। এরপরে যেটা আছে সেটা একটা মজার জিনিস, এটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। হ্যাঁ, স্টার্ট এ মাল্টি লেভেল লিস্ট। এটা বোঝার জন্য যেটা করতে হবে, এটা একটা মজার জিনিস, এটা বোঝার জন্য একটু সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ধরুন ধরুন আমার দাদার নাম কি, লোকমান। ঠিক আছে, আমার বাবার নাম হচ্ছে কি, শহীদুল্লাহ। আমার বাবা 2 ছেলে, একটার নাম হচ্ছে রাসেল, আরেকটার নাম হচ্ছে মুবারক। ঠিক আছে, দেখুন আমি যেটা আগে বলেছিলাম, ধরুন এখানে লোকমানের ছেলের নাম কি, শহীদুল্লাহ। ঠিক আছে, আমি লিখলাম শহীদুল্লাহ 2 ছেলে রাসেল এবং মুবারক। ঠিক আছে, আমি সব লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। এখন আমি বুঝে যাচ্ছি যে লোকমানের ছেলে শহীদুল্লাহ, এখন তো এখানে সবগুলো সিরিয়াল না, লোকমানের পরে শহীদুল্লাহ, রাসেল, এটা তো বুঝে যাচ্ছে না। ঠিক আছে, আমি এখানে শহীদুল্লাহর এখানে কার্সরটা এনে আমি ট্যাব দিব, তাহলে কি আসলো, 1 লোকমানের ছেলে শহীদুল্লাহ। এরপর আমি দুটোটা সিলেক্ট করব। ঠিক আছে, এই দুটোটা সিলেক্ট করে আমি একবার ট্যাব দিব, তাহলে কি হচ্ছে, এখন লোকমানের 3টা না, আমি বোঝা যাচ্ছে শহীদুল্লাহর 2 ছেলে, তাহলে আমি আরেকবার ট্যাব দিব, তাহলে কি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে লোকমানের ছেলে শহীদুল্লাহর 2 ছেলে রাসেল এবং মুবারক। আমি চাচ্ছি যে না, এই দুইটা আবার কি আসবে, চলে আসবে, ব্যাক করবে, তাহলে আমি শিফট ধরে ট্যাব দিব, দেখুন চলে আসতেছে, আবার ট্যাব দিলাম, আগের মতো হয়ে গেল। শিফট ধরে ট্যাব দিব, আর যদি শিফট ধরা ছাড়া ট্যাব দিই তাহলে আগের মতো হয়ে যাবে। আমরা এই কাজগুলো এখান থেকে করতে পারি, দেখুন এই। ঠিক আছে, সিলেক্ট করে আমরা এইভাবে করতে পারি, এটা একটা মজার জিনিস। আমি চাচ্ছি যে না, এই মাল্টি লেভেলটা ইউজ করবো না, আমরা এই মাল্টি লেভেলটা ইউজ করবো, তাহলে পারি, আর্টিকেল দিয়েও পারবো। আমরা একটু ট্রাই করে দেখবো কিভাবে, কিসের জন্য ব্যবহার হয়, আমি ব্যবহারটা বলে দিলাম। ওকে, এবার আমরা যে কাজটা করবো, এগুলো আমরা আনডু করে নিই। ওকে, এবার আমরা যে কাজটা করবো, এবার আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে গিয়ে আমরা কিছু ইন্ডেন্ট, স্পেসিং, এগুলা সবগুলো এখানে আছে। যে জিনিসটা দরকার ছিল এখান থেকে আমি বলে দিয়েছি অনেক কিছু, অর্থাৎ এটা হচ্ছে ডিরেকশন, আমাদের ফেসটা কোন দিক থেকে শুরু হবে, রাইট ডিরেকশন নাকি লেফট টু রাইট। আমরা এখন লেফট টু রাইট দিচ্ছি, এই জন্য যদি এটা দিয়ে দিই তাহলে কি হবে, এই দিক থেকে শুরু হবে, আমি লিখে যাবো ওদিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট টু রাইট। তা আমরা চাচ্ছি যে না, এটা লেফট টু রাইট থাক, রাইট টু লেফট নয়। ওকে, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখুন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে ফন্টের মধ্যে, আমি এটা তো এখানে দেখাচ্ছে না, ক্যারেক্টার স্পেসিং কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এই জিনিসটা বুঝি না আমরা। ক্যারেক্টার স্পেসিং আমি দেখাইছিলাম কিনা জানি না, এই ক্যারেক্টার স্পেসিং এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, আমি দেখাই দিচ্ছি একটু।
ফন্ট থেকে দেখিয়েছিলাম কিনা মনে নেই আমার, তবু আমার এখন মনে আসছে যে আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা লাইন লিখতেছি, আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট I read in class 4. I read in class 4. I read. We are two brothers. Four sisters. আমি আর লিখলাম না, আমি এগুলোকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি। দেখুন 18 করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা এক লাইনের মধ্যে আসুক, কিন্তু আমি 18 থেকে কমাইতে পারবো না। 18 থেকে কমানো ছাড়া আমি লেখাটাকে এক লাইনের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমি কি করবো, সব লেখাগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে ফন্টে যাবো, ফন্ট থেকে আমরা ক্যারেক্টার স্পেসিং এ যাবো। দেখুন এখন 100% আছে, যার কারণে লাইন থেকে নেমে গেছে। আমি চাচ্ছি আমি যদি 90 করে দিই, তারপর ওকে করে দিই, দেখুন একটা লাইনের মধ্যে চলে আসছে। আগে কিন্তু ফন্টের সাইজ 18 ছিল, এখনো 18 আছে। এটা ক্যারেক্টার স্পেসিং, অর্থাৎ আর এ আর ই, ধরুন আমি এ আর ই, হ্যাঁ, এ আর ই লেখার জন্য মাঝখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপগুলো কমে কমে ক্যারেক্টারটা স্পেসিং, অর্থাৎ জায়গাটা আরো সংকীর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। না বুঝলে আর একটু ট্রাই করে নেবেন। অর্থাৎ আমি চাচ্ছি আমার লেখাটা এক লাইনে আসুক। ধরুন আমি কিছু প্রশ্ন লিখবো, 5টা প্রশ্ন লিখবো, তো একটা প্রশ্ন বাইরে হয়ে গেল আর 4টা প্রশ্ন বরাবর একই লাইনে আছে। তো আমি যে প্রশ্নটা 2 লাইন হয়ে গেল, একেবারে খুব কম, মানে অল্পের জন্য নিচের লাইনে নেমে গেছে, তাহলে আমি এরকম ক্যারেক্টার স্পেসিং দিয়ে একই লাইনে নিয়ে আসবো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি আবার আনডু করি। ধরুন এবার আমি কিছু জিনিস দেখবো। আমি এখানে লিখেছি যে এবার স্টাইল দেখবো। তাহলে আমাদের হোম থেকে প্যারাগ্রাফটা দেখা হয়ে গেল। এবার আমরা স্টাইল দেখব, স্টাইল কি জিনিস। ওকে, আচ্ছা, স্টাইল কি জিনিস, আসলে স্টাইলটা ধরুন আমরা এখানে সিলেক্ট করলাম, এটা দিচ্ছি একরকম, এটা দিচ্ছি একরকম, এটা দিচ্ছি আরেক রকম, এটা দিচ্ছি আরেক রকম হচ্ছে, এটা হচ্ছে স্টাইল, অর্থাৎ ফন্টের স্টাইল। আমি যেটা দিতে চাই ওটা দিয়ে দিব। ঠিক আছে, আমি আর একটু খুঁজে টুজে দেখলে অনেকগুলো পাবো। ঠিক আছে, এটা একই রকম চেঞ্জিং স্টাইল। এখান থেকে আমরা বিভিন্ন ফন্টের কালার চেঞ্জ করতে পারছি। দেখুন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, আমি এখানে রাখছি আর এগুলো পরিবর্তন হচ্ছে। ওকে, আমি যেটা দিতে চাই এটা দিয়ে দিব, এটা ফরমালের মধ্যে আছে। ঠিক আছে, এবার আমরা জিনিসটা দেখব। আমরা এটা দেখলাম যে স্টাইল দেখলাম। এবার আমরা দেখব ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলে। তো আমি এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে আমি কিছু র্যান্ডম ট্যাক্স নিয়ে নিই, নিচ্ছি। আমরা এখন ফরমালের মধ্যে আছি কিন্তু লেখাগুলো, যার কারণে এরকম হচ্ছে। ঠিক আছে, আর লেখার সাইজ 18, আমরা আর একটু কমাই দিই, 11 করে দিই। আচ্ছা, 11 করে দেওয়ার পরে কি হলো দেখুন, আমাদের লেখাগুলো কিন্তু এখন ফরমালের মধ্যে আছে। ঠিক আছে, আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করে ফরমালটা আমরা সরাই দিলাম। তাহলে এটা এখানে যে লেখা, ওখান থেকে আমরা টাইমস নিউ রোমান্স দিলাম। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব ফাইন্ড নিয়ে। ধরুন এখানে একটা শব্দ আছে লুক। এখন আমি চাচ্ছি পুরা এইখানে যত ফেজ লেখা আছে, লুক কোথায় কোথায় আছে আমি একটু দেখব। ঠিক আছে, তো আমি ফাইন্ডে গেলাম, ফাইন্ডে গিয়ে এখানে লুকটা সিলেক্ট করা আছে বলে লুকটা এখানে আসলো। তা আমি ফাইন্ড দিব, ফাইন্ড দিয়ে মেইন ডকুমেন্ট যত জায়গায় লুক আছে সব জায়গায় কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। দেখুন আমি চাচ্ছি যে এটা হাইলাইটস হবে, তাহলে পারবো। ফাইন্ড থেকে আমি চাচ্ছি রিডিং হাইলাইটস, হাইলাইটস অল। দেখুন সবগুলো কি হয়ে গেল, হাইলাইটস হয়ে গেল। ওকে, আমি এটা হচ্ছে দেখুন এখানে কয়টা হাইলাইটস করছে, হোয়াট হাইলাইটেড 35 আইটেমস টু ক্লিয়ার হাইলাইটিং, ক্লিক রিডিং হাইলাইটস এন্ড দেন ক্লিক ক্লিয়ার হাইলাইট। ঠিক আছে, এখন আমি যদি এগুলা ক্লিয়ার হাইলাইটিং দিতে চাই তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি এখানে যত জায়গায় লুক আছে, কি আছে, লুক। ধরুন আমি লুকটা সিলেক্ট করলাম, রিপ্লেস, ফাইন্ড গেল, ফাইন্ডের পরে কি আছে, রিপ্লেস। আমি রিপ্লেসে ক্লিক করলাম, বললাম যে যে জায়গায় লুক আছে ওইখানে আমরা কি লিখে দিব, লুকের জায়গায় বুক লিখে দিব। ঠিক আছে, তো আমি বুক লিখলাম, BOOK।
তাহলে যত জায়গায় এই পুরা পেজের মধ্যে যত জায়গায় লুপ লেখা আছে, ধরুন আমরা অনেক ক্ষেত্রে করি না, লুপ বানানটা ভুল করে ফেলছি, LOK দিছি, হ্যাঁ, কিন্তু আমাদের লুপ বানানটা হওয়ার দরকার ছিল LOOK, অথবা যে জায়গায় লুপ হয়ে গেছে সব জায়গায় বুক হওয়ার কথা, তাহলে আমি এক ক্লিকে সবগুলো কিভাবে পরিবর্তন করব? তাহলে এই জায়গায় দেখুন, ফাইন্ড হোয়াট, কি খুঁজতে যাচ্ছি? লুক খুঁজতে যাচ্ছি। রিপ্লেস উইথ, ওই লুকের জায়গায় কি বসাবো? বুকটা বসাবো। এই জন্য রিপ্লেস উইথের জায়গায় যেটা বসাবো ওটা লিখবো, আর যার জায়গায় বসাবো ওই জায়গায় এটাকে লিখবো। ঠিক আছে, আমি এখন রিপ্লেস অল দিব। দেখুন, রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে ওয়ার্ড has completed its charts of the document and has made 35 replacement. ওকে, দেখুন আমি এখানে ক্লোজ করলাম। এখানে কি আছে? লুক ছিল, এখন বুক হয়ে গেছে। কত জায়গায় হয়েছে? আমি যদি ফাইন্ড দি যদি এখানে বুক লিখে দিই, হ্যাঁ, তাহলে কত জায়গায় হয়েছে দেখতে পাবেন। আমি রিডিং হাইলাইটস করে দিই, হাইলাইটস অল। দেখুন সব জায়গায় কি হয়ে গেছে, যে জায়গায় লুক ছিল সব জায়গায় বুক হয়ে গেছে। এটা হচ্ছে রিপ্লেসের সুবিধা। আমি আবার চাচ্ছি যে বুকের জায়গায় কি হবে? লুক হবে। লুক হবে না, তাহলে LOOK লুক রেখে দিলাম, রিপ্লেস অল দিয়ে দিলাম। ওকে, রিপ্লেস হয়ে গেল। আবার আমি যদি চাচ্ছি যে না, এগুলো একটু খুঁজে দেখব, এবার কি খুঁজবো? লুক। তাহলে আমি হাইলাইটস করে দিলাম, দেখুন হাইলাইটস হয়ে গেল। ঠিক আছে, হাইলাইটসটা ক্লিয়ার করার জন্য এখান থেকে ক্লিয়ার হাইলাইটস, তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে ফাইন্ড দেখলাম, তারপরে ফাইন্ড দেখা হলো, রিপ্লেস দেখা হলো, এবার সিলেকশন আরেকটা জিনিস। দেখুন এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সিলেকশন। তো আমরা সিলেকশনটা আসলে আমি সিলেকশনের জন্য ক্লাসও তৈরি করেছি, কিভাবে সিলেকশন করব তাও দেখিয়েছি। এটা ম্যানুয়ালি করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমি সিলেকশন অল দিলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। আমি আবার ক্লিক করলাম। আমি যদি চাই কোনো অবজেক্ট সিলেক্ট করব, তাহলে এটা নিব, এটা নিয়ে এখান থেকে যদি এই অবজেক্টের উপরে ক্লিক করি, দেখুন তাহলে ডাবল ক্লিক করলে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আমি আরেকটা করতে চাচ্ছি, তাহলে এই অবজেক্টের উপর ডাবল ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। এটা আর কিছু না। ঠিক আছে, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, যদি আমরা একই রকমের ফরম্যাট থাকে ওটা ক্লিক করলে পুরোটা একই রকমের ফরম্যাট। আসলে এখানে সবগুলো টাইম নিউ রোমান্সের এবং 11, যার কারণে সবগুলো একসাথে হয়ে গেল। ধরুন আমরা এই জিনিসটাকে কত করে দিলাম, 20। ঠিক আছে, আর এই জিনিসটাকে কত করে দিলাম, তাও 20। ঠিক আছে, তাহলে আমি এখানে কার্সরটা রাখলাম, এরপরে দিলাম কি সিলেক্ট সিমিলার ফরম্যাটিং। যেহেতু এটাও সাইজ 20, এটাও সাইজ 20, আর একটাও কি করে নাই, ধর নাই। এখন যদি আমি এই জায়গায় কি রাখি, কার্সরটা রাখি এবং এরপরে দিলাম যে সিলেক্ট সিমিলার ফরম্যাটিং, তাহলে এই দুইটা বাদে আর সবগুলো কি করে নিল, সিলেক্ট করে নিল। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। তো আমরা সবগুলো দেখিয়েছি সিলেক্ট কিভাবে করব, একসাথে কিভাবে সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের অষ্টম ক্লাসের আলোচনার বিষয় ছিল। আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি, বাকিগুলো আস্তে আস্তে এরপর আমরা আলোচনা করব ইনসার্ট নিয়ে। ইনসার্ট কিভাবে কি করতে হয় না করতে হয়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।